হৃদ মায়ের প্রেম কথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৩০তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। সকাল ৯:৪৫। তপ্ত রোদে উজ্জ্বল ধরণী। এই সাত সকালে হৃদের কাজে থাকার কথা, অথচ সে কাজ পেলে এই সকালে ড্রাইভিং সিটে বসে, পাশে রাদীপ চকচক মুখে বসে, মায়া দুই ভাইয়ের মাঝে পিছনের সিটে কাচুমাচু করে বসে। আপাতত সে হলো একজন আসামির ন্যায়। ওকে হৃদ কোথায় নিয়ে যাচ্ছে, মায়া সেথায় যাচ্ছে। এই সকালের নাস্তার টেবিলে কত কিছুই না হলো। মায়া লজ্জা আর অস্থিরতায় ভুলভাল কাজ পর্যন্ত করল। অথচ এখন মায়ার পাহাদের বাসায় মুক্তা আর জুঁইয়ের সাথে থাকার কথা। কাল রাত থেকে মায়া ওই বাড়ি থেকে নিখোঁজ। নিশ্চয় সবাই টেনশন করছে মায়ের জন্য, কিন্তু হৃদ মায়াকে না ওই বাড়িতে নিয়ে যাচ্ছে আর না ওই বাড়ি সম্পর্কে কিছু বলছে। মায়া টেনশনে নিজের বোনের শ্বশুর বাড়িতে যাবে বলে এই নিয়ে বেশ কয়েকবার আর্জি জানিয়েছিল হৃদকে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। হৃদ মায়ের কথা কানে তো তুললই না, উল্টো মায়াকে বগল দাবা করে কোথায় যেন নিয়ে যাচ্ছে এই সকালবেলা। মায়া হৃদকে কিছু বলতে পারছে না বলে চোখ ফেটে কান্না আসছে ওর টেনশনে। মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে, কিন্তু মায়া তাও করতে পারছে না রাদীপের জন্য। সকাল থেকে অলরেডি মায়া অদ্ভুত সব কর্মকাণ্ড করে ফেলেছে। এখন নতুন করে আর কিছু ঘটাতে চায় না। নয়তো দেখা গেল রাদীপ মায়ের হাউমাউ চিৎকারের কান্না দেখে বলে বসল, ভাবির কষ্ট আমার কষ্ট, আমিও ভাবির মতো করে কান্না করতে চাই। তখন বিষয়টা আরও লজ্জাজনক হয়ে যাবে মায়ের জন্য। এমনিতে রাদীপ সকাল থেকে শুধু মায়াকে দেখে যাচ্ছে। রাদীপের ড্যাব ড্যাব করে তাকানোতে মনে হচ্ছে মায়া কোনো মানুষ হতেই পারে না। মায়া হলো দুনিয়ার অষ্টম কোনো আশ্চর্য, যেটা রাদীপ খান জীবনের প্রথম দেখে ভীষণ বিস্মিত হয়ে আছে। তার থেকে সবচেয়ে ইতস্তত ব্যাপার হলো মায়া কাল রাত থেকে একই ড্রেস পরে আছে। গায়ের জামাটাও এখন নোংরা নোংরা লাগছে মায়ার কাছে। অথচ এই দুই ভাই কেমন টিপটপ সেজে গুছে আছে, যেন নতুন জামাই সেজে মায়কে নিয়ে কোথাও একটা যাচ্ছে তারা। আল্লাহ জানে মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এদিকে মায়া বাড়ির জন্য টেনশন হচ্ছে। মায়াকে পাহাড়দের বাড়িতে না পেয়ে নিশ্চয়ই ওই বাড়িতে হাঙ্গামা লেগে গেছে। হৃদের সাথে মায়ার অবাধে চলাফেরাটা যদি কারো কানে যায়, তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে বোনের শ্বশুর বাড়িতে। মায়ের মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে রাদীপ সামনের সিট থেকে পিছন ঘুরে মায়কে দেখল টেনশন করতে। দুষ্ট রাদীপ মায়ার ভয় আরও বাড়িয়ে দিতে বলল, ভাবি তুমি আমাদের আম্মুকে চেনো? দেখেছো কখনো সরাসরি? রাদীপের কথায় মায়া ভয়ে কাচুমাচু করে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো রাদীপকে যে সে কখনো সরাসরি দেখেনি হৃদের মাকে। মায়ের কথায় বেশ সিরিয়াস হলো রাদীপ, যেন সে মায়ের এই উত্তরটা পাওয়ার আশায় ছিল। মায়া রাদীপের হঠাৎ পরিবর্তিত মনোভাব দেখে বুঝল রাদীপ মায়াকে এই মুহূর্তে বেশ সিরিয়াস কিছু বলতে চায়। হৃদ সামনে ড্রাইভিং সিটে থেকে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে তীক্ষ্ণ দৃষ্টি তুলে রাদীপকে এক পলক দেখে মিররের দিকে তাকালো। সেদিকে মায়ের ভয়ের তো মুখটা দেখা গেল। রাদীপ তখনই সিরিয়াস গলায় বলল, ভাবি শোনো, আমাদের আম্মু কিন্তু অনেক রাগী মানুষ, বুঝলে? হৃদ ভাইয়ের থেকেও রাগী। এতটা রাগী যে আমাদের আম্মু যখন রেগে মেগে আগুন হয়ে যায়, তখন আম্মুর কপাল দিয়ে দুটো আগুনের শিং বের হয়। তুমি সাবধান থেকো ভাবি, আমাদের আম্মু নতুন মানুষ দেখলেই শিং দিয়ে গুঁতো মারে। তবে তুমি আম্মুর বড় ছেলের বউ, সেই সুবাদে তোমাকে ছাড় দিলেও দিতে পারে। আই ডোন্ট নো। রাদীপের কথায় ভয়ে মায়ের চোখ মুখ অন্ধকারে চেয়ে গেল। এতক্ষণ মায়া জানতো হৃদ ওকে কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু এখন রাদীপের কথায় শিওর হলো আসলে হৃদ মায়াকে ওদের মায়ের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে। মায়া ভয়, জড়তা, আতঙ্কে গাড়ির এসির মধ্যেও ঘামতে লাগলো। হৃদ আয়না দিয়ে মায়াকে দেখল খুব অসহায় মুখে বসে থাকতে। হয়তো যে কোনো সময় অতিরিক্ত ভয় কেঁদেও ফেলবে। হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে রাদীপকে ধমক দিতে চাইল মায়াকে উল্টাপাল্টা না বুঝাতে। শাট আপ ইডিয়ট, ভয় পাচ্ছেও। হৃদের হঠাৎ ধমকে মায়া ভয়ের তো মুখে চমকে উঠল। রাদীপ মায়াকে ভয় পেতে দেখে বিরক্ত চোখে ঘাড় গড়িয়ে হৃদের দিকে তাকিয়ে বলল, দিলে তো ভাবিকে ভয় পাইয়ে ভাই। এমনিতে ভাবি আম্মুকে নিয়ে টেনশনে আছে। কই তুমি ভাবিকে একটু সাহস দেবে, তা না করে উল্টো ধমক দিচ্ছ। ভাবি যদি এখন ভয়ে কেঁদে দেয়, তাহলে দোষটা কার হবে শুনি? তুমি জানো না আম্মু কাউকে কাঁদতে দেখলে রেগে যায়? ভাবি তো তোমার জন্য এখন আম্মুর শিঙের গুঁতো খাবে ভাই।
রাদীপের কথায় হৃদ বিরক্তি চোখে তাকালো। মিরর দিয়ে মায়াকে আবারও এক পলক দেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। রাদীপ হৃদকে চুপ করে যেতে দেখে পুনরায় মায়ের দিকে ফিরল। মায়াকে সান্ত্বনা দেওয়ার নাম করে আরও উল্টাপাল্টা বোঝাতে লাগলো। হৃদ গাড়ি চালাতে চালাতে গম্ভীর মুখে দুজনকে দেখল। স্বভাবের রাদীপ হৃদ থেকে সম্পূর্ণ ভিন্ন। হৃদ যতটা গম্ভীর স্বভাবের, রাদীপ ততটাই প্রাণোচ্ছল আর উৎফুল্ল ছেলে। স্বভাবে দুই ভাই ভিন্ন হলেও কেউ কাউকে মানিয়ে নিতে সমস্যা হয় না। হৃদ কখনো রাদীপের স্বভাবের জন্য ওকে কিছু বলতে বাধ্য করেনি, বরং ছাড় দিয়ে চলে এসেছে এতদিন। আগামীতেও এমনটাই করবে। রাদীপের বকবক আর মায়ের ভয়ের মধ্যে হৃদের গাড়িটা থামে 12তলা ভবনের সামনে। দারোয়ান হৃদের গাড়িটা দেখে গেট টেনে ধরতেই হৃদ গাড়িটা ঢোকালো ভেতরে। মায়েকে নিয়ে লিফট করে 6তলার ফ্ল্যাটে আসতে হৃদের গায়ের কালো কোটটা মায়ের হাতে দিল। হৃদ ফ্ল্যাটের কলিং বেল বাজাতে রাদীপ মায়ের পাশে দাঁড়াতে দাঁড়াতে ফিসফিস গলায় বলল, ভাবি সাবধানে থেকো, আমার কিন্তু ভয় হচ্ছে তোমাকে নিয়ে। মায়া এবার সত্যি সত্যি ভয়ে গলা শুকিয়ে গেল। জড়তায় মায়া যখন হাঁসফাঁস করছিল, তক্ষুনি দরজা খুলে দাঁড়ালো 22-23 বছরের যুবতী কাজের মেয়ে তনি। কালো গঠনের মেয়েটা দেখতে চমৎকার। দরজা ধরে দাঁড়িয়ে হৃদ আর রাদীপের সঙ্গে মায়াকে দেখেই তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার করে ছুটল ফ্ল্যাটের ভেতরের দিকে। ম্যাডাম গো, বড় ভাইজান ভাবির লইয়া আইসে, দেখা যান। তনির চিৎকারে রাদীপ মজা পেলেও হৃদ চরম বিরক্ত হলো। সেইভাবে মায়ের ভয়ার্ত মুখটার দিকে এক পলক তাকিয়ে ঢুকল ভিতরে। রাদীপ হৃদ মায়ের আগে দরজা ঠেলে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে চিত হয়ে শুয়ে পড়ল ক্লান্তিতে। মায়া ভয়ে কাচুমাচু করে হৃদের পাশে দাঁড়িয়ে সুন্দর ফ্ল্যাটের বিলাসিতা দেখতে লাগলো আর চোখে। ফ্ল্যাটের চারপাশে পরিবেশটা বেশ সুন্দর আর পরিপাটি গোছানো টাইপ, যে কেউ দেখলে বলবে এখানে রুচিশীল মানুষের বসবাস। তবে মায়া বুঝতে পারছে না হুট করেই কেন হৃদ মায়াকে ধরে বেঁধে নিজের মায়ের সাথে দেখা করতে নিয়ে আসলো। মায়া হৃদের স্বামী হওয়ার সত্যিটা জানতে পেরেছে আজ মাত্র 2 দিন হলো। এর মধ্যে হৃদ নিজের পরিবারকে জানিয়ে দিল মায়ের সম্পর্কে। আচ্ছা, এই লোক কি মায়ের সব কিছু জানার অপেক্ষাতে ছিল এতদিন? কখন মায়া নিজের স্বামীকে চিনতে পারবে আর কখন সে নিজের পরিবারকে জানাবে মায়ের সম্পর্কে? এমন কিছু মায়ের তো এখন তাই মনে হচ্ছে। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই কারো পায়ের শব্দ পেতেই মায়ের ধ্যান ভাঙে। চোখ তুলে উপরে তাকাতেই চোখে পড়ল চমৎকার সুন্দরী এক নারীকে, যার রূপ লাবণ্য চোখে লাগার মতো সুন্দর। মায়া কিছুক্ষণের জন্য নিজের ভয় ভুলে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল সেই মধ্যবয়স্ক সুন্দরী নারীর দিকে। সাদা ধবধবে গায়ে কালো মসলিন শাড়ি জড়ানো, চোখ দুটো হৃদের মতোই তীক্ষ্ণ আর গাঢ় বাদামি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মহিলাটির হাইট আর ওয়েট দেখে মায়ের মনে হলো ওর শাশুড়ি হাইটে রাদীপের প্রায় সমান সমান হবে। কম করে হলেও মহিলাটি 5 ফুট 7 ইঞ্চি কি 5 ফুট 8 ইঞ্চি হবেই। তাছাড়া এই যুবতী মহিলাকে দেখলে প্রথম দেখায় কেউ বলতে পারবে না এই মহিলার দুটো দামড়া দামড়া ছেলে আছে। বাপরে, কি ভয়ঙ্কর ব্যাপার। মায়াকে হা করে হৃদের মা মিসেস সুফিয়া খানের দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সুফিয়া খান। গোছানো শাড়ির সাথে বাম হাতে ঘড়ি পরা ওনার, ডান হাতের চিকন একটা ডায়মন্ডের চুড়ি। বাম হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে সুফিয়া খান তীক্ষ্ণ গলায় বলল, তোমাদের আসার কথা 9টায়, এখন বাজে 10টা। 1 ঘন্টা লেট হওয়ার কারণ? শক্ত গলায় শক্ত পার্সোনালিটি দেখে মায়ের মনে হলো সে যেন হৃদের কার্বন কপি দেখছে শাশুড়িকে। বাপরে, কথা আর দৃষ্টি দুটোই কি তেজ তাদের। হৃদ কিছু বলবে তার আগে সোফায় শুয়ে থাকা রাদীপ উঠে বসতে বসতে বলল, ভাবির হাতের ইউনিক নাস্তা খেতে খেতে আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেল মা। কি মজার মজার নাস্তা ছিল সেগুলো, আহা! আপেল ফ্লেভারের চা, কলা ফ্লেভারের কফি, কাপ ফ্লেভারের রুটি, আরও কত কি ছিল। রাদীপের কথায় সুফিয়া খান দৃষ্টি ঘুরিয়ে তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা ছোট মায়ের দিকে। রাদীপের মুখে ভাবি ডাক শোনার পরে ওনার মনে হলো ছেলের বউয়ের কথা। সুফিয়া খান বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের পা থেকে মাথা অবধি পরখ করলো একবার। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আবার হৃদের দিকে। আগের ন্যায় গম্ভীর গলায় বলল, খেয়ে এসেছো কেন? আমি না করেছিলাম না?
সকালের নাস্তা সবাই একত্রে করব, সেটা ভুলে গেলে? সুফিয়া খানের গম্ভীর গলার কথায় মায়া কেঁপে উঠে হৃদের দিকে আরও চেপে দাঁড়ালো। হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে পেছনে লুকাতে চাইলে হৃদ মায়ের হাতটা শক্ত করে ধরে রেখে বলল, টেবিলে নাস্তা দিতে বলো মা, আমরা তেমন কিছু খেয়ে আসিনি, শুধু একটা কফি খেয়ে এসেছি। হৃদের বলা শেষ না করতেই তনি দৌড়ে কিচেনে গেল টেবিলে নাস্তা দিতে। সুফিয়া খান কিছু বলার অপেক্ষা করল না, কারণ সুফিয়া খান অনেক শক্ত ধাঁচের মানুষ। কথা কম বলে, কাজ বেশি চায় উনি। অযথা বাড়াবাড়ি কিছুই পছন্দ না ওনার। সুফিয়া খান হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে তাকালো ভয়ার্ত মায়ার দিকে। সে আপাতত হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে বারবার আর চোখে সুফিয়া খানকে দেখার চেষ্টা করছে। সুফিয়া খান মায়ের মনোভাব বুঝতে পেরেই গম্ভীর গলায় ডাকলো মায়াকে নিজের কাছে। বলল, এদিকে আসো। সুফিয়া খানের গম্ভীর ডাকে মায়ার সারা শরীর শিহরিত হয়ে গেল ভয়ে। আতঙ্কে খামচে ধরল হৃদের কোমরের পাশের শার্টের কিছু অংশ। হৃদ দৃষ্টি নত করে মায়ের দিকে তাকালো। মায়াকে ভীষণ অসহায় আর ভয়ার্ত দেখালো। অতিরিক্ত নার্ভাসনেসে মায়াকে ঘামতে দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে মায়া। হৃদ ছোট করে মায়াকে বলল, যাও। মায়া নড়ল না, বরং হৃদের পেছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করল। সুফিয়া খান হঠাৎ মায়ের ভয় পাওয়ার কারণটা বুঝতে না পেরে অনেকটা ধমকে সুরে ডাকলো মায়াকে নিজের কাছে। এই মেয়ে, শুনতে পারছো না? ডাকছি তোমায়, এদিকে আসো, কাম। সুফিয়া খানের ধমকে মায়া কেঁপে উঠে সত্যি সত্যি মায়ের চোখে পানি আসলো। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। বলল, কি হয়েছে? কাঁদছে কেন ও? হৃদ রাদীপের দিকে বিরক্তি চোখে তাকালো। মায়ের চোখে পানি দেখে রাদীপ দুষ্টু হাসছে, নিজের কাজে সফল হতে পেরে। হৃদ সেদিকে তাকিয়ে সুফিয়া খানকে বলল, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো মা, রাদীপ ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেজন্য তোমাকে ভয় পাচ্ছে ও। হৃদের কথায় শক্ত চোখে তাকালো সুফিয়া খান রাদীপের দিকে। রাদীপকে চোখ রাঙিয়ে হৃদের পিছন থেকে মায়ের হাত টেনে নিয়ে বসালো সোফার উপর। টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা নিল। গ্লাসে চুমুক দিতেই হৃদ এসে রাদীপের পাশে বসল। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতেই সুফিয়া খান হাত বাড়িয়ে মায়ের থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? ওই চেহারাটা ছাড়া আর কিছুই তো নেই ওর পছন্দ করার মতো। তাহলে তুমি কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলে সুন্দর চেহারার প্রেমে পড়লে নাকি? সুফিয়া খানের সোজাসাপটা কথায় মায়ার ভয় আরও বাড়ল। মা ছেলের দুটোই এক, কথার তেজ আর আচরণে মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমের কথা না বাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না, তুমি চেহারার প্রেমে পড়নি বলছো? তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? অত সুবিধার মানুষ না। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।